আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে শুরুতেই শিরোনামগুলো জানাবো। সাভারে তেলের লরি উল্টে 4টি ট্রাক এবং একটি প্রাইভেট কারে আগুন, 2 জনের প্রাণহানি, 7 দগ্ধের চিকিৎসা চলছে বার্ন ইনস্টিটিউটে। দলীয় দৃষ্টিকোণ নয়, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই বুয়েট রাজনীতি হবে বললেন ছাত্রলীগ সভাপতি। যে কোনো যৌক্তিক দাবির পক্ষে থাকার ঘোষণা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এখানকার দক্ষ মানব সম্পত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নির্ধারক ভূমিকা পালন করবে, বাংলাদেশ ছাত্র সমাজকে পথ দেখাবে। এটি আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে দেশের মানুষের ভোটাধিকারে হস্তক্ষেপ করেছে ভারত। অভিযোগ রিজভির টার্গেট করে সংস্কৃতি ধ্বংস করা হচ্ছে। চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 5.6%, জানালো বিশ্বব্যাংক। বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি। সিলেটের জৈন্তাপুরের আগুন পাহাড়ে উপেক্ষিত সতর্কবার্তা, উতলার পাড়েও ভিড় করেন উৎসুক পর্যটকরা। পুকুরে নেই কোনো জলজ প্রাণী। আনন্দ লাগে, দেখি কি অবস্থা। আল্লাহর একটা মঞ্চর, এতদিন মানুষের মুখে শুনছি, কিন্তু আজকে সচক্ষে দেখার জন্য সামান্য কিছু নাই, তারপর আগুন ধরতেছে, এগুলোর জন্য দেখে আনন্দ লাগতেছে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে পাহাড় সম টার্গেট দিল শ্রীলঙ্কা। জয়ের জন্য টাইগারদের দুদিনে তাড়া করতে হবে 511 রান। Good looking stroke will bring up the first boundary in this Bangladesh innings from the bat of Mahmudul Hasan Joy. দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। সাভারে তেলের লরি উল্টে আগুনে পুড়ল 5টি গাড়ি। এতে নিহত হয়েছেন 2 জন, দগ্ধ আরও 7 ব্যক্তি। সকালে হেমায়েতপুরের জোড়াপুল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 6:45টার দিকে একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সাথে সাথেই আগুন ধরে যায় সেটিতে। এ সময় আশেপাশে থাকা 4টি ট্রাক এবং একটি প্রাইভেট কারে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট যানবাহনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দগ্ধ হয় 9 জন। ঘটনাস্থলেই প্রাণ হারান ইকবাল। বাকিদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে প্রাণ হারান অপর পরিবহন শ্রমিক নজরুল ইসলাম। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। আর এই ঘটনায় ঢাকা আরিচা মহাসড়কে 2 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। রাস্তার ইউটার্ন করার জন্য দিয়েছিল, সব ইটের দিয়েছিল। তো ফার্স্টে একটা তেলবাহী গাড়ি এসে ওটাকে মারে দেওয়ার পরে ওটা উল্টে যাওয়ার পর প্রায় 1 মিনিটের মধ্যে তেলগুলো একদম বাস্ট মেরে গোটা ফুলে ওঠে। অ্যাক্সিডেন্ট হইলে তো ভোগান্তি ভুগতেই হবে, আর এটা ভুগতে আমাদের সইও গেছে। যান চলাচল প্রায় স্বাভাবিক। এখন আমরা গাড়িটা সরানোর জন্য একটু বন্ধ রেখেছি। ট্যাঙ্ক লাইটটা হয়তো ওভার স্পিডে ছিল, ওভার স্পিডে থাকলে হয়তো যে কোনো সময় একটু টার্নিং নিলে বা একটু যে কোনো সমস্যা হয়তো গাড়িটা কাত হয়ে গেছে। আদালতের রায়ের পর বুয়েট শিক্ষার্থীদের রাজনীতিতে আহ্বান জানালেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বললেন, কোনো সংগঠন কাজ করবে সেটাও নির্ধারণ করবে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুয়েটের ছাত্র রাজনীতির দাবিতে ছিল সংবাদ সম্মেলন। সেখানেই এসব কথা বলেন তিনি। সাদ্দাম জানান, বুয়েট শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবির পক্ষে থাকবে ছাত্রলীগ। বলেন, যেসব শিক্ষার্থীকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে তাদের পাশে দাঁড়াবে ছাত্রলীগ। বলেন, আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়েছে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে ছাত্রলীগ ক্যাম্পাসের রাজনীতি স্থগিত রাখে। এ সময় তিনি জঙ্গিবাদের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান। বুয়েটের ছাত্র রাজনীতি থাকবে, কিন্তু বুয়েটের ছাত্র রাজনীতির কাঠামো কিরকম হবে এটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই
নির্ধারণ করবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এখানকার দক্ষ মানব সম্পত্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, নির্ধারক ভূমিকা পালন করবে, বাংলাদেশ ছাত্র সমাজকে পথ দেখাবে। এটি আমরা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। দেশে দুর্ভিক্ষ চলছে, রাস্তাঘাটে বাড়ছে ভিক্ষুকদের সংখ্যা, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা দিন দিন বিপুল অর্থবিত্তের মালিক হচ্ছে। নয়াপল্টনে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা। বলেন, জনগণকে অনাহারে রাখা হচ্ছে, আর আওয়ামী লীগের রাজনীতি করে কিছু মানুষ আঙুল ফুলে হচ্ছে কলা গাছ। আবারও ভিক্ষুকের দেশে পরিণত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন রিজভী। তার অভিযোগ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে ভারত। যারা বাংলাদেশের মানুষকে অসম্মান করে তাদের পণ্য কেন কিনব, এমন প্রশ্ন তুলেন রিজভী। চলমান বিরাজমান, আজকে যদি কেউ লঙ্গরখানা খোলে দেখবেন কত মানুষ সেখানে এসে ভিড় করছে। রাস্তাঘাটে কয়েক বছর আগেও এত ভিক্ষুক আমরা দেখিনি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের 25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণের দিন ধার্য করা হয়েছে আজ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক শামস জগলুল হোসেন আদালতে চার্জশিট গ্রহণের শুনানি হবে। মামলায় ডক্টর ইউনুস সহ 14 আসামি জামিনে রয়েছেন। আর মামলায় হাজিরা দিতে এবং জামিনের মেয়াদ বাড়ানোর জন্য জরুরি ভিত্তিতে দেশে ফিরেছেন নোবেলজয়ী ডক্টর ইউনুস। এর আগে 3 মার্চ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত সেটি মঞ্জুর করেন। গত 1 ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ডক্টর ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার। বাংলাদেশের আর্থিক খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি, যা নিম্ন আয়ের বিপুল সংখ্যক মানুষকে সংকটে ফেলে দিয়েছে। একই সাথে আমদানি ব্যয় মেটানো অর্থনীতিকে চাপে ফেলেছে। সকালে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য দিয়েছে বিশ্বব্যাংক ঢাকা অফিস। সংস্থাটি বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 5.6%, তবে পরের বছর কিছুটা বেড়ে দাঁড়াবে 5.7%। কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন, ব্যাংক খাতে উচ্চ সুদ হার নতুন করে ভাবনায় ফেলেছে। মুদ্রাবাজারের সঠিক ব্যবস্থাপনার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। বলা হয়, এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ না থাকলে রিজার্ভ সংরক্ষণ করা কঠিন হবে। যুব সমাজের কাজের সুযোগ তৈরিতে যথাযথ নীতি গ্রহণের পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশ is facing several interrelated বাংলাদেশের অর্থনীতিতে নানা ধরনের চ্যালেঞ্জ আছে। সামষ্টিক অর্থনীতির কাঠামো সেসব চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। করোনার সময় অর্থনীতিতে ক্ষত তৈরি হয়, সেখান থেকে পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করে সরকার, কিন্তু উচ্চ মূল্যস্ফীতির হার তা বাধাগ্রস্ত করছে। ব্যালেন্স অব পেমেন্টেও ভারসাম্যমূলক ব্যবস্থাপনা প্রয়োজন। 40 টাকা কেজি দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। সকালে এর উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জানান, দাম নিয়ে দর কষাকষির কারণে আমদানির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। প্রতিমন্ত্রী আরও জানান, পর্যায়ক্রমে 50,000 টন আমদানি করা হবে। ভারত ছাড়া বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি করা কঠিন। দেশটির সাথে সুসম্পর্ক থাকার কারণে রপ্তানি বন্ধের মধ্যেও বাংলাদেশ আমদানি করতে পেরেছে। প্রতিমন্ত্রী আরও বলেন, সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণে রাখা হবে। যোগানের বিকল্প ব্যবস্থা থাকলে সিন্ডিকেট করে দাম বাড়ানো সম্ভব নয়। জানান, তেল, চিনির মতো প্রয়োজনীয় পণ্যের মজুদ গড়ে তোলা হবে। আমদানি রপ্তানি কার্যক্রমকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। আন্তঃরাষ্ট্রীয় যখন প্রেক্ষাপট দেখবেন, ইউএস এবং চায়নার সাথে সম্পর্ক ভালো না, কিন্তু তাদের বাণিজ্য কিন্তু বন্ধ নাই। তাদের বিরুদ্ধে বিভিন্ন সমস্যা আছে, কিন্তু বাণিজ্য বন্ধ নাই। তাই আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব যে আমদানি রপ্তানি বাণিজ্য এবং ভোক্তার যে অধিকার, তাদের ন্যায্য মূল্যের যে পণ্য সরবরাহ নিশ্চিত করার জন্য আমরা এইটাকে জানি। কৃষি ব্যাংকের 1/3 বেশি আমানতকারী আছেন ঝুঁকিতে।
ব্যাংকটির 28,500 কোটি টাকার ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত নেই। প্রায় 17 কোটি টাকা মূলধন ঘাটতিতে থাকা বিশেষায়িত কৃষি ব্যাংকের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ প্রায় 15,500 কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, নিয়ম বহির্ভূতভাবে ঋণ বিতরণের কারণে মন্দ ঋণের পরিমাণ বাড়ছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ তাদের। বিস্তারিত আলমগীর হোসেনের রিপোর্টে। খেলাপি ঋণ সহ প্রতিটি আর্থিক সূচকেই দুর্বল হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এতে ঝুঁকির মুখে রয়েছে আমানতকারীরাও। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির 49,500 কোটি টাকার মধ্যে আদায়যোগ্য সম্পদ এবং ভালো মানের ঋণের পরিমাণ 21,000 কোটি টাকারও কম। 28,600 কোটি টাকার বিপরীতে পর্যাপ্ত আদায়যোগ্য সম্পদ না থাকায় ঝুঁকির মুখে আমানতকারীরা। কোনো কারণে তারল্য সংকট দেখা দিলে সরকারি সহায়তা ছাড়া ব্যাংকটি আমানতকারীদের অর্থ ফেরত দিতে পারবে না। আমানতকারী হোক বা বিনিয়োগকারী হোক বা সরকার যারা পয়সা দিয়েছে সরকারের থেকে, তারা সবার টাকাই রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে এবং এই টাকা পাওয়ার কোনো সম্ভাবনা তো নাই। কাজে এই টাকাটা সরকারকে দিতে হবে আলটিমেটলি। সেই জন্যই রেগুলেটরের দায়িত্ব হচ্ছে এটাকে প্রতিরোধ করা। লোন দেওয়ার আগে যে ডিউ ডিলিজেন্সগুলি করা দরকার সেগুলির অভাব থাকে, সেখানে শর্টকামিংস থাকে। স্বচ্ছতা দরকার, আর দরকার জবাবদিহিতা, কিন্তু এই জবাবদিহিতা না থাকার জন্যই তারা পার পেয়ে যাচ্ছে। খেলাপি থেকে বছরে আদায় হচ্ছে 20%-এরও কম। বাংলাদেশ ব্যাংক বলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি 16,700 কোটি টাকার উপরে, আর পুঞ্জীভূত লোকসান প্রায় 15,500 কোটি টাকা। ব্যাংকটির দুর্বল আর্থিক অবস্থার জন্য দায়ী করা হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে। তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা ছাড়া ব্যাংকটির ভালো করা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। জালিয়াতি, জোচ্চুরি এগুলোর মাধ্যমে টাকা লোপাট হয়ে যাবে এবং আমাদের রেগুলেটররা সেটাকে দেখেও দেখবেন না, এবং যারা করছে তারা এটার আওতায় কোনোদিন পড়বে না, আইনের আওতায় আসবে না। সেটা তো অ্যাকসেপ্টেবল না। এখানে চুনোপুটিদের ধরা হয়, লোনকে নিয়ে আসলো তাকে ধরা হচ্ছে, কিন্তু লোন যে স্যাংশন করতেছে টপ ম্যানেজমেন্ট অথবা বোর্ড, তাদের কিন্তু বিচার হচ্ছে না, তাদের কিন্তু এরকম কোনো কিছু পানিশমেন্ট হচ্ছে না, যার জন্য একটার পর একটা বেড়ে তারা রেহাই পেয়ে যাচ্ছে। ব্যবস্থাপনা পরিচালকের দাবি, ব্যাংকটিকে লাভজনক অবস্থায় নিয়ে যেতে কাজ করছেন তারা। ব্যাংকিং কার্যক্রম পরিচালনার প্রতিটি পর্যায়ে সুশাসন নিশ্চিতের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ইন্টারনাল গুড গভর্নেন্সের বিষয়ে আমার প্রতিটা দপ্তরে, আমার প্রতিটা সেকশনে যাতে কাজ করার যে একটা পরিবেশ সেটা যাতে ঠিক থাকে সে ব্যাপারে আমার নির্দেশনা আছে। কৃষি ব্যাংকের আমানত নিয়ে কোনো ঝুঁকির মধ্যে থাকার কোনো প্রশ্ন ওঠে না। এটা শতভাগ সরকারি ব্যাংক। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দুর্বলতা আর অদক্ষতার কারণে বেড়েছে খেলাপি ঋণের পরিমাণ, আর কমেছে সম্পদের গুণগত মান। বিপুল অর্থ বিনিয়োগের পরও তথ্য প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা সম্ভব হয়নি কৃষি ব্যাংকে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। তেলের দাম কমার নতুন ভাড়া সমন্বয় করেনি দূরপাল্লার কোনো যানবাহনই। সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে বাসে খোঁজ নিয়ে জানা যায়, 2 এপ্রিল থেকে নতুন ভাড়া কার্যকর করার নির্দেশ থাকলেও তা আলোর মুখ দেখেনি। অধিকাংশ কাউন্টার ম্যানেজারই জানান, তেলের দাম কমানোর বিষয়ে তথ্য নেই তাদের কাছে। আর এমন তথ্য যারা জানেন তাদের অপেক্ষা ছিল মালিক পক্ষের সিদ্ধান্তের জন্য। তাই বিআরটি এর পুরাতন তালিকা অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন তারা। ঈদের ভাড়া বলতে কি বাড়তি তো কোনো ভাড়া না, সরকার নির্ধারিত যে ভাড়াটা আছে বিআরটি এর যেটা, ওটাই আর কি। পয়সা তো পয়সা কয় মানুষের যদি 10 টাকা কমায় তাহলে মানুষ দেখা যায় যে ভাড়া কমে আসবে। এর আগে তো 2-3 তারিখে 2 দিন 3 দিন এরকম চাপ হতো, এরকম 7 তারিখ 8 তারিখ 9 তারিখ হয়তো একটু চাপ হবে। ঈদযাত্রা স্বস্তি এবং আরামদায়ক করতে চট্টগ্রাম কক্সবাজার রুটে ঈদ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কক্সবাজার রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিশেষ ট্রেনটি 8 থেকে 18 এপ্রিল পর্যন্ত চলাচল করবে। দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের 7টি স্টেশনে থামবে ট্রেনটি। এতে সাধারণ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কক্সবাজার রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বিশেষ ট্রেনটি 8 থেকে 18 এপ্রিল পর্যন্ত চলাচল করবে। দক্ষিণ চট্টগ্রাম এবং কক্সবাজারের 7টি স্টেশনে থামবে ট্রেনটি। এতে সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তির হবে এমনটাই প্রত্যাশা। এছাড়া বিভিন্ন আন্তনগর ট্রেন কক্সবাজার স্টেশন পর্যন্ত বর্ধিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গেল বছরের ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হয়।
কক্সবাজার ছেড়ে যাওয়ার পর রামু, দোলা হাজরা, চকরিয়া, সাতকানিয়া, দোহাজারি, পটিয়া, জানালিহাট, 16 শহর, চট্টগ্রাম যাবে। এই ট্রেনটি ঈদের আগে 8 তারিখ থেকে ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করবে। ঈদ উপলক্ষে লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে টিকিটের জন্য নেই হুড়োহুড়ি। লঞ্চ কর্তৃপক্ষের আশা শেষ সময়ে বাড়বে যাত্রীদের চাপ। এজন্য 6 এপ্রিল থেকে ঢাকা বরিশাল রুটের সংখ্যা বৃদ্ধি সহ ঈদের আগে বিশেষ সার্ভিস পরিচালনার পরিকল্পনা লঞ্চ মালিকদের। যাত্রীর চাপ সামাল দিতে প্রস্তুতি নিয়ে রেখেছে বিআইডব্লিউটি। বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে। রমজানের শুরুতেই সরগরম থাকত ঢাকা বরিশাল রুটের লঞ্চ কাউন্টারগুলো। দম ফেলার ফুরসত ছিল না কাউন্টার স্টাফদের। তবে সেখানে এখন শুনশান নীরবতা। গেল 28 মার্চ থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হলেও তেমন সাড়া নেই যাত্রীদের। এই বছর আসলে ওইভাবে কোনো রকম চাপ আমরা দেখতেছি না। আমরা টিকিট বিক্রি শুরু করেছি গত 29 তারিখ থেকে। গত 29 তারিখে শুরু করেছি এবং এই টিকিট ঈদের আগদিন পর্যন্ত আমরা টিকিট বিক্রি করব। অথচ বছর 2 আগেও ঈদের ছুটিতে লঞ্চ কেবিনের টিকিটের জন্য কাউন্টারে কাউন্টারে ঘুরতেন সাধারণ মানুষ। আগাম স্লিপ জমা দিয়েও জুটত না কাঙ্ক্ষিত টিকিট। বিগত দিনের টিকিট একটা ঈদের আগে বা ঈদের পরে একটা সোনার হরিণ ছিল। 1000 টাকার টিকিট আমি 2500 টাকা দিয়েও কিনেছি। আগের লঞ্চে ঈদের সময় যে বেগ পেতাম এটা তো এখন হচ্ছে না। যদিও ঈদের যাত্রী চাপ মাথায় রেখে লঞ্চের বিশেষ সার্ভিস পরিচালনা সহ সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে লঞ্চ মালিক ও বন্দর কর্তৃপক্ষ। 8, 9, 10 এই দিকে আমরা স্পেশাল সার্ভিস দেব। তারপরে লোকের উপরে নির্ভর করে, লোকের যতই হোক আমাদের ভেসেল রেডি আছে। তাদের নিরাপত্তার জন্য নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, বিআইডব্লিউটি এবং অন্যান্য সংস্থা একযোগে কাজ করবে। আশা করি ঘর মুখোশ যাত্রীরা নির্বিঘ্নে নৌপথে বরিশালে আসতে পারবে এবং ঈদ পরবর্তীতে তারা নির্বিঘ্নে আবার ঢাকায় যেতে পারবে। পদ্মা সেতু চালুর পূর্বে ঈদের আগে ও পরে প্রতিদিন 1.5 লক্ষ মানুষ যাতায়াত করত বরিশাল নৌবন্দর থেকে। সড়কপথের তুলনায় নিরাপদ ও আরামদায়ক নৌপথ। তবে গেল 1.5 দশকে ঢাকা বরিশাল রুটে নৌযানগুলোতে যতটা আধুনিকতার ছোঁয়া লেগেছে সেই অনুযায়ী যাত্রী সেবা বাড়েনি। তাই লঞ্চ ভ্রমণ থেকে যাত্রীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে মনে করেন বিশ্লেষকরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। প্রায় 5 ঘন্টা পর স্বাভাবিক হলো আখাউড়া আগরতলা স্থলবন্দরের যাত্রী পারাপার। ইমিগ্রেশন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। সকাল থেকে সার্ভার জটিলতার কারণে প্রায় 5 ঘন্টা বন্ধ ছিল আগরতলা ইমিগ্রেশন। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ জানান, সকাল 8টায় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিএসএফ এর মাধ্যমে এই জটিলতার কথা জানায়। সেন্ট্রাল সার্ভার ডাউন হওয়ার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। এতে আখাউড়ায় আটকা পড়েছিল প্রায় শতাধিক যাত্রী। এর আগে সকাল 11টার দিকে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসাধারী যাত্রী সহ যাদের বিমান ধরার শিডিউল রয়েছে তাদের আগরতলা ইমিগ্রেশনের পাঠানোর অনুমতি দেয় কর্তৃপক্ষ। সার্ভারেই নাকি প্রবলেমটা, ওখানে দিল্লি থেকে প্রবলেমটা হচ্ছে, যে কারণে এখানে হাজার হাজার মানুষ ওয়েট করছে। তো আমি তো সকাল থেকে এখানে বসেছিলাম। যাদের ডোমেস্টিক এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করা আছে শুধুমাত্র তাদেরকে ইমিগ্রেশন সম্পন্ন করে ইন্ডিয়াতে প্রেরণ করার জন্য তিনি অনুরোধ করেছেন। আগুন পাহাড় বা উতলার পাড় সিলেট ভ্রমণকারী পর্যটকদের কাছে 2টি জায়গা রয়েছে বাড়তি আকর্ষণ। মূলত টিলা থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসে জ্বলছে আগুন, যা 1966 সাল থেকে সক্রিয়। অন্যদিকে পুকুরের নিচ থেকে বুদবুদ হয়ে বের হচ্ছে গ্যাস। ঝুঁকিপূর্ণ হলেও প্রতিদিনই জৈন্তাপুরের এই দর্শনীয় স্থানগুলোয় ভিড় করেন পর্যটকরা। সিলেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন নূরনবী সরকার, ভিডিও ধারণ করেছেন বিল্লাল হোসেন। সিলেটের জৈন্তাপুরের উতলারপাড় গ্রামে এক বিকেল, দলে দলে পর্যটক আসছেন এক টিলার কাছে। আগে থেকেই যারা এসেছেন গ্যাসে আগুন ধরিয়ে দেখছেন, আবার নিভাচ্ছেন। এই আগুন পাহাড় ঝুঁকিপূর্ণ হলেও পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। কর্তৃপক্ষের টানানো সতর্কবার্তা নজরেও আনছেন না কেউ। আনন্দ লাগে, দেখি কি অবস্থা। এটা আল্লাহর একটা মনসর বা আল্লাহর একটা অলৌকিক। ওখানে আগুন আছে, আপনার সামনে গিয়েও যদি গাত করেন, মেসমারি আগুন দিন, আগুন ধরবো। হবিগঞ্জ থেকে আসছি, আগুনের দৃশ্য দেখার জন্য আসছি। আগুন দেখতে আসছিলাম আর কি। সামান্য কিছু নাই, তারপর আগুন ধরতেছে।
এগুলোর জন্য দেখে আনন্দ লাগতেছে। এতদিন মানুষের মুখে শুনছি, কিন্তু আজকে আসছি আমরা নিজের সচক্ষে দেখার জন্য। এখানে আসে অনেক হ্যাপি। আমি সবাইকে বলবো সবাই এখানে আসুক, দেখুক। একই গ্রামে পর্যটকদের আরেক গন্তব্য উতলার পার, মানে বুদবুদ উঠতে থাকা এক জলাধার। পুকুরের পানিতে দিয়াশলায় ধরলেই জ্বলে ওঠে আগুন। রাত দিন 24 ঘন্টা উঠছে বুদবুদ। পুকুরে নেই কোনো জলজ প্রাণ। বাস্তবে দেখলাম, বিশ্বাস করলাম, চোখে দেখলাম, ভালো লাগছে। এখনো মেসমাল ওই জায়গায় আগুন ধরে। যে এরিয়া ছিল, এরিয়া মনে করেন 3 ভাগের 1 ভাগ ছিল। যত সময় যাচ্ছে এটা বাড়তেছে। কতদিন পর্যন্ত চলবে এটা আজ অবধি কেউ বলতে পারবে না। এই এলাকায় যেন পর্যটকরা আরো বেশি বেশি করে আসে। 1966 সালে গ্যাস অনুসন্ধানের সময় বিস্ফোরণে মাটির অভ্যন্তরে হারিয়ে যায় খননের সরঞ্জামাদি। সেই জায়গায় তৈরি হয় জলাধার। নানা লোককথা তো বটেই, দুর্ঘটনার পর আর কখনোই উতলারপাড় গ্রামে গ্যাস অনুসন্ধান করেনি সরকার। কারণ সেখান থেকে প্রাপ্ত গ্যাস বাণিজ্যিকভাবে লাভজনক হবে না বলেই মনে করে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। রুনবী সরকার, যমুনা নিউজ, সিলেট। মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগ সহ কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর প্রচণ্ড গরমে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। এই বিষয়ে আরও তথ্য আমরা জানবো। পাবনা থেকে আমাদের সহকর্মী কলিট তালুকদার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। একটু জানাবেন কলিট, আবহাওয়ার অবস্থা কেমন দেখতে পাচ্ছেন পাবনায়, আর এই যে তাপপ্রবাহ সেটি আর কয়দিন থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন? আসলে কলি তাপদহর কথা যদি বলি, আসলে সকাল থেকে কিছুটা তাপমাত্রা কম থাকলে বেলা যত বাড়তে থাকে তাপমাত্রা কিন্তু তত বাড়তে থাকে। বিশেষ করে এই তাপমাত্রার কারণে বিশেষ করে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, দিন মজুর যারা রয়েছে, তারা কিন্তু খুবই বেকায়দায় পড়েছে। বিশেষ করে এখন যে সামনে ঈদের মধ্যে যে মার্কেটগুলোতে আছে, আমি কথা বলেছি বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে, তারা যেটা বলছে যে এই গরমের কারণে দিনের বেলায় কিন্তু লোকজন বাড়ি থেকে ঘর থেকে বের হচ্ছে না। একদিকে তারা রোজা থেকে এই গরমের কারণে বাড়ি থেকে বের হচ্ছে না, যে জন্য কারণে কিন্তু ব্যবসা বাণিজ্যেরও একটা ব্যাপক কি বলবো স্থবিরতা নেমে এসেছে। আর কয়দিন থাকবে এইটা আমি আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে এই বৈশাখ মাস জুড়েই আসলে এই তাপদাহ থাকবে। এর মধ্যে বৃষ্টি হবার কোনো সম্ভাবনা তারা দেখছে না, তবে ঝোড়ো হাওয়া হতে পারে। আর এই তাপমাত্রার কারণে কিন্তু রাত্রে শেষ রাতে কিন্তু আবার ঠান্ডা পড়ছে, যে কারণে কিন্তু বিশেষ করে শিশু এবং বয়স্করাও কিন্তু ঠান্ডাজনিত যে অসুখ, সেই অসুখে পড়ছে। একদিকে সকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম, আরেকদিকে ভোর রাতে ঠান্ডার কারণে কিন্তু অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই তীব্র গরমের কারণে সাধারণ মানুষ, সব ধরনের মানুষই কিন্তু সমস্যায় পড়েছে। ধন্যবাদ আপনাকে। 2024 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হবে আগামী 30 জুন। লিখিত পরীক্ষা শেষ হবে 11 আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা 12 আগস্ট থেকে 21 আগস্টের মধ্যে শেষ করতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত রুটিনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল 10টা থেকে পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। এর আগে চলতি বছরে 2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসের শেষ সপ্তাহে শুরু করার প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর আজ 30 জুন পরীক্ষার তারিখ ঠিক করে রুটিন প্রকাশ করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগের সত্যতা পাওয়ার বছরখানেক পর ইউজিসির সেই প্রতিবেদনের নিয়ে আপত্তি তুলেছে রুয়েট। তাদের দাবি, যেসব অসঙ্গতি মিলেছে তা মন্ত্রণালয়ে জানানো হয়েছে, যদিও ইউজিসির কাছে এমন কোনো তথ্য নেই। অন্যদিকে আগের প্রশাসনের আমলে এই নিয়োগের দায় না নেয়ার কথা বলছে রুয়েটের বর্তমান প্রশাসন। সিলেকশন বোর্ডের সদস্যদের দাবি, বর্তমান ভিসি নিজেও আগের সিন্ডিকেটের সদস্য হিসেবে ছিলেন, যেখানে বিতর্কিত এসব নিয়োগ অনুমোদন পায়। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগের সত্যতা পেয়ে ইউজিসির তদন্ত দল প্রতিবেদন দাখিল করে গত বছর।
সম্প্রতি রুয়েট কর্তৃপক্ষ দাবি করেছে ওই তদন্ত প্রতিবেদনে একাধিক অসঙ্গতি খুঁজে পেয়েছেন তারা। নিয়োগপ্রাপ্ত প্রার্থীর নামে ভুল ও অন্তত 2টি ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার তথ্য সঠিকভাবে এতে উপস্থাপিত হয়নি বলে দাবি রুয়েটের। রিপোর্টে কিছু আমার কাছে মনে হয়েছে, কিছু আমি পড়েছি, কিছুটা অ্যানোমালি আমার কাছে মনে হয়েছে দু এক জায়গাতে। একজন যেমন মাহবুবুর জান্নাতকে দেওয়া হয়নি, এ থেকে দেওয়া হয়েছে, এই আর কি। সব বিষয় মিলে আমরা রিপোর্ট করেছি। যদিও ইউজিসি বলছে রুয়েটের পক্ষ থেকে এ ধরনের কোনো অসঙ্গতির বিষয়ে তাদেরকে অবহিত করা হয়নি। তারা যদি কিছু দিয়ে থাকে, অসঙ্গতি লক্ষ্য করে আমাদের কাছে লিখে থাকে, সেটা আমার কাছে আসা উচিত ছিল, কিন্তু সেটা আমার কাছে এসছে বলে মনে হয় না। তার মানে তারা কিছু পাঠিয়েছে বলে আমার মনে হচ্ছে না। রুয়েট রেজিস্ট্রার জানান, সিলেকশন বোর্ডের সুপারিশ আগের প্রশাসনের আমলে সিন্ডিকেটে কোনো আপত্তি ছাড়াই অনুমোদিত হয়। ফলে নিয়ম অনুযায়ী সেই নিয়োগ বাতিলের সুযোগ আর তাদের হাতে নেই। তো যেহেতু সিন্ডিকেট মেনে নিয়েছে তাদের নিয়োগগুলো, তাদের ইগুলো, তারপরে আমরা তৎকালীন প্রশাসন রুয়েট কর্তৃপক্ষ, আমরাই তো বলবো যে আমরা নিয়োগাদেশ দিয়েছি। বিতর্কিত এই নিয়োগ প্রক্রিয়ায় 3টি সিলেকশন বোর্ডের সদস্য ছিলেন রাজশাহী 2 আসনের বর্তমান এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, যে 2টি সিন্ডিকেট বৈঠকে এই নিয়োগ অনুমোদন পেয়েছে সেখানে বর্তমান ভিসি ডক্টর জাহাঙ্গীর আলমও সদস্য ছিলেন, ফলে এই নিয়োগে তারও সম্মতি ছিল। বর্তমান ভিসি যে তিনি তখন ওই সেই সিন্ডিকেটে ছিলেন, তখন ওই অনুমোদনের সময় উনি ছিলেন। পরবর্তী সময় সিন্ডিকেট আবার যখন উঠে আবার অনুমোদিত হয়। রুয়েটের বর্তমান উপাচার্য বিষয়টি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। আর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, এই নিয়োগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন কেবলমাত্র চ্যান্সেলরই দিতে পারেন। যেহেতু আগে সিন্ডিকেট হয়ে গেছে, আগের সিন্ডিকেট তারাকে নিশ্চিত করেছে, এখানে আমাদের করণীয় কিছু না। এটা যেটা প্রেসিডেন্ট, যেটা মহামান্য রাষ্ট্রপতি যেটা করবেন সেটা হবে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। বৈদ্যুতিক মিটার চুরির পর পলিথিনে মুড়িয়ে মোবাইল নম্বর রেখে যায় চোররা। সেই নম্বরে কল করলে মিটার প্রতি টাকা চাওয়া হয়। নাটোরের লালপুরে এক রাতেই চুরি করা হয়েছে 12টি মিটার। এর মধ্যে চোরদের টাকা ফেরত দিয়েও পাননি চালকল মালিক। তবে চোরদের সাথে এই ধরনের সমঝোতায় না যাওয়ার পরামর্শ পল্লী বিদ্যুৎ সমিতির। এ বিষয়ে জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। রাতের আধারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মিটার চুরি, পরে বৈদ্যুতিক খুঁটিতে পলিথিনে মুড়িয়ে মোবাইল নম্বর রেখে যায় চোর। যোগাযোগ করলে মিটার প্রতি চাওয়া হয় 8,000 টাকা। গেল 25 মার্চ রাতে নাটোরের লালপুরের কলসনগর, সাতপুকুরিয়া, চাঁদপুর, ভবানীপুর সহ বিভিন্ন গ্রাম থেকে 12টি মিটার চুরি যায়। এর মধ্যে 2 চালকল মালিক টাকা দিয়েও ফেরত পায়নি মিটার। বিদ্যুৎ সংযোগের অভাবে চরম ক্ষতিতে মালিক শ্রমিকরা। তার সাথে একটা নাম্বার ঝোলানো আছে, ওই নাম্বারে ওরা কল করে পরে ওরা বলে যে 8,000 টাকা দিয়ে মিটারটা দিয়ে দেবো। তথ্য প্রযুক্তির দেশ এটা, কেন পুলিশ ধরছে না, কেন প্রশাসন দেখছে না? চোরের নাম্বার এখন ফোন দিয়ে দেখেছে চোর 8,000 টাকা আছে, মিটার দেবো কিন্তু 8,000 টাকা লাগবে। তো মহাজন বলেছে কিছু কম নেবেন, তো মহাজন কয়েছে যে 1,000 টাকা কম দিয়ে 7,000 টাকা দিবেন। বলেছে যে তুই যদি আমাকে পুলিশে ধরাই দিবি দে, সমস্যা নাই, আমাকে 10 দিন পর আমি বের হয়ে আসবো জেল থেকে, আসার পর তোর মিটার আমি 1 দিন পর চুরি করব। সরকার ও গ্রাহক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতি জানায় 5,684 টাকা জমা দিয়ে আবেদন করলেই মিলবে নতুন মিটার। তাই চোরদের সাথে সমঝোতা না করার পরামর্শ এই কর্মকর্তার। মাঠ পর্যায়ে আমাদের গ্রাহকদেরকে সচেতন করার জন্য মাইকিং করা হচ্ছে। বিরত থাকার জন্য অনুরোধ করছি, যাতে তাদেরকে যদি আমরা টাকা দেই তাহলে আপনার তারা একটা এই সুযোগটা নেবে এবং এই ধরনের তৎপরতারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। পুলিশ বলছে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে, দ্রুতই চোরদের আনা হবে আইনের আওতায়। আমরা মিটার চুরির একটা অভিযোগ পেয়েছি, এক গ্রাহক একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটা আমরা তদন্ত করতে গিয়ে দেখি যে আরো কয়েকটি মিটার চুরি হয়েছে। এটা অনেক দুঃখজনক একটা বিষয় এবং আমরা অত্যন্ত গুরুত্বের সহিত পুলিশ বিষয়টা দেখতেছি। পুলিশের হিসাবে গত 6 মাসে জেলা জুড়ে অর্ধশত বৈদ্যুতিক মিটার চুরি করেছে সংঘবদ্ধ চক্র। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। এবার সরাসরি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের টার্গেট করে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় তেহরানের দূতাবাসে চালানো হামলায় প্রাণ গেছে 11 ইরানি কর্মকর্তার। নিহত হয়েছেন কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদ, আহত কমপক্ষে 12 জন। এ ঘটনার তীব্র ক্ষোভ জানিয়েছে সিরিয়া। কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। কনসুলেটে হামলার জবাবে চুপ থাকবে না তেহরান, সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এই ইস্যুতে এখনও নিশ্চুপ তেল আবিব।
সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস লক্ষ্য করে F-35 ফাইটার জেট থেকে ছোড়া হয় মিসাইল, প্রায় গুড়িয়ে যায় ভবন। ইরানের রিভলিউশনারি গার্ডস IRGC বলছে হামলার মূল টার্গেট ছিলেন শীর্ষ কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি। 2016 সাল পর্যন্ত লেবানন ও সিরিয়ায় এলিট কোডস ফোর্সের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজরিয়াহিমিরও মৃত্যু হয়েছে। নিহতের তালিকায় আছেন হিজবুল্লাহ সদস্য। অল্পের জন্য বেঁচে গেছেন ভবনের ভেতরে থাকা ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবরী। হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তীব্র ক্ষোভ ঝাড়েন তিনি, হুঁশিয়ারি দেন উপযুক্ত জবাবের। ইসরায়েলের কর্মকাণ্ড সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। গাজায় ও পশ্চিম তীরে ফিলিস্তিনের উপর লেবানন সিরিয়ার মানুষদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করছে। জায়নবাদী শত্রুপক্ষ ভালো করেই জানে এ ধরনের অপরাধের পর ছাড় পাবে না তারা। ইরানের দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়া। হামলাস্থল পরিদর্শন করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ জানান, এ ধরনের অনৈতিক হামলার উপযুক্ত জবাব মিলবে। এ ঘটনা সিরিয়া ইরান সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও দাবি করেন। নিরপরাধ মানুষকে হত্যার তীব্র নিন্দা জানায়। যে কোনো কূটনৈতিক কার্যালয়ে এ ধরনের হামলা অনৈতিক। আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে সিরিয়া ইরান সম্পর্কের গুরুত্বের নিশ্চয়তা দিচ্ছি। জানাতে চাই সিরিয়া ও ইরান তাদের শত্রুকে ভুলে যায় না। ইরানের দূতাবাসের হামলার ঘটনায় জোরালো বিক্ষোভ হয় ইরানে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ায় ইরানিরা, দাবি করে প্রতিশোধের। দূতাবাস দেশের অংশ হিসেবে বিবেচিত। এ ধরনের কর্মকাণ্ডে শক্ত জবাব দিতে হবে। চুপচাপ বসে থাকলে আরো নতুন নতুন অবস্থানকে টার্গেট করবে তারা। এমনকি একসময় তেহরানও আক্রান্ত হতে পারে। প্রতিশোধ নিতেই হবে। গাজায় 6 মাস ধরে চলমান আগ্রাসনের মধ্যেই একাধিকবার বিভিন্ন দেশে ইরানের টার্গেটে হামলা চালিয়েছে ইসরায়েল। বরাবরের মতোই সিরিয়ায় তেহরানের দূতাবাসে হামলা নিয়েও মুখ খোলেনি তেল আবিব। বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন এক মুখপাত্র। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে 0 রানে আউট হয়ে IPL এর সর্বোচ্চ 17 বার 0 রানে আউট হওয়ার রেকর্ড স্পর্শ করলেন রোহিত শর্মা। শীর্ষে থাকা দীনেশ কার্তিককে ছুঁয়েছেন তিনি। আন্তর্জাতিক T20-তে দ্বিতীয় সর্বোচ্চ 12 বার 0 রানে আউট হওয়ার রেকর্ড নাম রয়েছে রোহিতের। সর্বোচ্চ 13 বার 0 রানে আউট হয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। IPL এর 17তম আসরে মুম্বাইয়ের অবস্থা অনেকটাই নাজুক। হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে তারা। হার্দিক পান্ডিয়াকে দায়িত্ব দেওয়ার পর থেকে হচ্ছে নানান সমালোচনা। দলে ভাঙনের সুর প্রকট। এর মাঝে ব্যাট হাতেও ব্যর্থ রোহিত শর্মা। রাজস্থানের বিপক্ষে রোহিত 0 রানে আউট হয়ে ছিলেন IPL এর সর্বোচ্চ 17 বার 0 রানে আউট হওয়া দীনেশ কার্তিককে। দ্বিতীয় সর্বোচ্চ 15 বার 0 রানে আউট হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, পীয়ূষ চাওলা, মনদীপ সিং ও সুনীল নারিনরা। রশিদ খান, মনীষ পান্ডে ও আম্বতী রাইডু আউট হয়েছেন 14 বার করে। আন্তর্জাতিক T20-তে দ্বিতীয় সর্বোচ্চ 12 বার 0 রানে আউট হওয়ার রেকর্ড রোহিতের। সর্বোচ্চ 13 বার 0 রানে আউট হয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তবে স্বীকৃত T20-তে সর্বোচ্চ 0 রানে আউট হওয়ার রেকর্ড নারিনের 43 বার। ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলসও 43 বার 0 রানে আউট হয়েছেন। তৃতীয় স্থানে থাকা আফগানিস্তানের রশিদ খান মাত্র 243 ইনিংস খেলেই 41 বার 0 রানে ফিরেছেন। রোহিত সব মিলে স্বীকৃত T20-তে রান না করে আউট হয়েছেন 29 বার। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ 0 রানে আউট হয়েছেন সৌম্য সরকার। মাত্র 214 ইনিংসে 28 বার 0 রানে আউট হয়েছেন তিনি। 393 ইনিংসে 28 বার 0 রানে আউট হয়ে সৌম্যর সাথে আছেন সাকিব আল হাসানও। ফারহান ইহসান, যমুনা স্পোর্টস। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের 25 কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। নিম্ন আদালতে আছেন সহকর্মী লাভলি বিথি। বিথি, একটু জানাবেন চার্জশিট আমলে নেওয়ার বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিক্রিয়া কি এই বিষয়ে? তারিখে কিন্তু এই চার্জশিট দাখিল করেন দুদক তদন্ত কর্মকর্তা এবং মার্চের 3 তারিখে আদালতে হাজির হয়ে জামিন চাইলে জামিন ডক্টর ইউনূসের 7 জনকে কিন্তু জামিন দেওয়া হয় এবং পরবর্তী শুনানি অর্থাৎ আজকে দিন ধার্য করা হয় এবং আজকে আদালত শুনানি শেষ পর যে 4টা অভিযোগপত্রকে দেওয়া হয়েছিল সেটি গ্রহণ করেছেন এবং অভিযোগ গঠনের শুনানি তার জন্য নতুন তারিখ ধার্য করেছে এবং সেটি হচ্ছে মে মাসের 2 তারিখে। একটি বিষয় হচ্ছে যে আসামিদের এখানে উপস্থিত থাকার কথা ছিল তাদের মধ্যে একজন
তিনি শারীরিকভাবে অসুস্থ, অপারেশন হয়েছে, যার কারণে প্রথমে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছিল এবং পরবর্তীতে অনুরোধ এবং তার মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পরে তাকে অ্যারেস্ট ওয়ারেন্টটি উইথড্র করা হয় এবং পর্যায়ক্রমে তাদের সবাইকেই, যেটি বললাম যে অভিযোগপত্র গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে সেদিন উপস্থিত হতে হাজিরা দিতে বলা হয়েছিল। আর আরেকটি বিষয় ডক্টর ইউনূসের আইনজীবী কিন্তু কথা বলেছেন এবং ডক্টর ইউনূসের কিছুদিন আগে কথা বলেছেন। তিনি আইনজীবীকে বললেন যে এটি আসলে সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট একটি মামলায় যে 26 কোটি টাকার অভিযোগ দেওয়া হয়েছে আত্মসাতে, সেই অভিযোগটি সম্পূর্ণ ভুল। তার কারণ যে শ্রমিক কল্যাণ ইউনিয়নের যে কর্মচারী তাদের যে 467 কোটি টাকা দেওয়া হয়েছে লভ্যাংশ, সেই টাকা পুরোটাই কিন্তু দেওয়া হয়েছে তো অর্থ আত্মসাতের মতো কোনো ঘটনা ঘটেনি। এই যে 26 কোটি টাকা, সেটি অ্যাডভোকেসি ফির কথা তিনি বলেছেন। আর এই যে ট্রায়াল চলছে, যে অভিযোগপত্র গ্রহণ করা হয়েছে, সেই ট্রায়ালটি তারা ফেস করবেন আইনিভাবে। আর ডক্টর ইউনূস যেটি শুরু থেকে বলে এসেছেন যে তিনি অনেকদিন ধরেই আসলে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, যেগুলো আইনিগতভাবে তিনি মোকাবেলা করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে বিথি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টি। আমাদের সঙ্গেই থাকুন।